এখন আমি আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 16 নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের এই সেটের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে কি কি। তো সবার প্রথমে একটা কোশ্চেন, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? তখন এখানে আসল চেয়েছে, আমরা কিভাবে করব দেখো। এই যে 3 বছর, তাই না? যদি 1% বেশি হয়, 1% 1 বছরে বেশি হবে, তাহলে এখানে 3 বছর আছে, তাহলে 3 বছরে 3% বেশি। আমি বলতে পারি এই 3% বেশি হওয়ার কারণেই আমি 5100 টাকা বেশি পেলাম। তাহলে এখানে চেয়েছে আসল কত। আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল 100 ধরে করি, তাহলে 100 এর জন্য কত হবে আমি বের করব। দেখো এই 3-এর জন্য যদি 5100 হয়, কত গুণ 3 17 51, অর্থাৎ 1700 গুণ। তাহলে এই 100 এর কত গুণ হবে? 100 এর 1700 গুণ হবে। আর গুণ করার দরকার পড়ে না, আমরা দেখেই বুঝতে পারি যে এটাই হবে উত্তর, কারণ 100-র সাথে 1700 গুণ করলে এই ফিগারটাই এসে আমার দাঁড়াবে। ওকে, দেখো পরের কোশ্চেন, 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? এবার এটা তো কিছু করার নেই, এটা তোমাকে গুনতে হবে। আর আমি বলেছিলাম এই ধরনের কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করবে একটু মনে রাখার। আমরা শিখিয়েছিলাম যে 1 থেকে 100 অব্দি কতগুলো মৌলিক সংখ্যা, 1 থেকে 150 কতগুলি মৌলিক সংখ্যা, 1 থেকে 200 কতগুলি মৌলিক সংখ্যা, 1 থেকে 250 কতগুলি মৌলিক সংখ্যা। আরও মনে রাখতে বলেছিলাম প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত। আজকে নতুন একটা কোশ্চেন পেলাম যে 2 অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে। এখন কোশ্চেনটা তো খুবই সহজ, এক্সাম হলে কি আমি প্রত্যেকটা মৌলিক সংখ্যা লিখবো তারপরে গুনবো? তাহলে তো ঘন্টা পড়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করছি 2 অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা তোমরা একটু মনে করে রাখো, সব থেকে বেস্ট হবে 21টি। আর যারা চাইছো যে কি কি স্যার, তাহলে দেখো 2 অঙ্ক, তার মানে প্রথমে শুরু হবে 11 থেকে, 11 13 14 15 16 17 19 এইভাবে চলতে থাকবে আপ টু 97। এর মধ্যে আরো যতগুলো আছে আমি আর লিখছি না। টোটাল এক এক করে আমরা যদি লিখি এবং কাউন্ট করি তাহলে 21টি পাবো, 20টি নয় ভাই। ওকে, আচ্ছা চলো পরের কোশ্চেন দেখে নেই কি আছে। 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা কি দিয়ে চেক করব? আমরা 12 দিয়ে চেক করব। তাহলে 12 দ্বারা ভাগের নিয়ম কি? যে সংখ্যাকে 3 এবং 4 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকেই কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো। আচ্ছা দেখো 3 দিয়ে অপশন ডি কে ভাগ করা যাবে না। আচ্ছা 4 দিয়ে তো এই দুটো সংখ্যাকে ভাগ যাবে, কিন্তু ভাই 4 দিয়ে তো 150কে ভাগ করা যাবে না। তাহলে উত্তর কি হবে? হয় 300 না হলে 600। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? তুমি বলবে স্যার 300, তাহলে আমি অপশন বি কে চুজ করলাম, কারণ এখানে 3 এবং 4 উভয় সংখ্যা দিয়ে কিন্তু আমরা 300 এবং 600কে ভাগ করতে পারছি। তুমি দেখো বাকি যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 300কে ভাগ করা যাবে। তাহলে আমরা এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে অপশন বি কে চুজ করলাম। আচ্ছা পরের কোশ্চেন, একটি সমবায় সংস্থায় 25 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাদ পায়, মানে অর্ডার পায়। নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে আরো অতিরিক্ত কত লোক নিয়োগ করতে হবে? তাহলে মানে কি, ওরা যেই কাজটা আগে 12 দিনে করতো ওই একই পরিমাণ কাজটা তারা করতে চাইছে 9 দিনে। তাহলে আগে তারা 45 জন ছিল, এখন তাহলে কি লোক সংখ্যা আরো বাড়াতে হবে। তাহলে টোটাল এখন কতজন লোক লাগবে, এটাই হচ্ছে এই কোশ্চেনের মূল বিষয়। তো আমরা কিভাবে করব? আমরা একটা ইকুয়েশন জানি, m1 t1 d1 বাই w1 ইকুয়াল টু m2 t2 d2 বাই w2। এবার এখানে এই যে টা এটা হচ্ছে কিন্তু তোমার
ডাব্লিউ, তো দুটো ক্ষেত্রেই 10,000, এটার আর লেখার কোনো ব্যাপার নেই। তাহলে আমরা বাকি জিনিসগুলো লিখে দিই। ম্যান আর ডে তো গুণ আকারে থাকে, গুণ করতে হয় যে ম্যান ডে টাইম। সো এখানে 45 জন 12 দিনে, আমি এখানটা লিখবো যে 45 জন 12 দিনে। এবার এখানে বলা হয়েছে 9 দিনে যদি ওটা করতে চাই, তাহলে 9 দিনে যদি করে আর কত জন লাগবে। এই যে দুটো এত বাল্বের পরিমাণটা দুটো ক্ষেত্রে সমান, তাই আমি আর লিখলাম না কত দিন লাগবে। এবার আমরা ক্যালকুলেশন করি, 9 দিয়ে করলে কত হবে, 9 5 9 45, তাহলে কত হবে 5 12 60। তাহলে এখানে আমরা দেখলাম যে কত 60 এলো, তাই তো? আচ্ছা, আমরা কি ঠিক করলাম? 60, হ্যাঁ। এবার দেখো তাহলে এখানে কি বলা হয়েছে, তাহলে টোটাল 60 দিনে করতে পারবে। নির্দিষ্ট সময় কাজটি সম্পূর্ণ করতে আরো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? আচ্ছা, প্রথমে লোক ছিল কত, 45 জন, আর আমরা দেখলাম 9 দিনে শেষ করতে গেলে 60 জন লোক লাগছে। তাহলে অতিরিক্ত কতজন? অতিরিক্ত হবে 60 মাইনাস 45 ইকুয়াল টু হচ্ছে 15। অপশান ডি হবে আমার এখানে সঠিক উত্তর। ওকে, এই যে তোমরা গুলিয়ে, হ্যাঁ, এই ভুলগুলো কিন্তু করলে চলবে না, অনেকে খেয়াল রাখবে। কি চেয়েছে কোশ্চেন ভালো করে পড়ো, বোঝো, তারপরে উত্তর করো ভাই। পরের কোশ্চেন, এক চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরের এ প্রকার চা এবং 150 টাকা প্রতি কেজি দরের বি চা এর সাথে, মানে এ একটা ভ্যারাইটি বি একটা ভ্যারাইটি, দুটো ভ্যারাইটি রয়েছে এবং দুটো দাম রয়েছে। এবার কি অনুপাতে না, 2:5 অনুপাতে যদি মেশায়, এবার ওই মিশ্রিত চা যদি 200 টাকা করে বিক্রি করে, তাহলে তার কত লাভ হবে বের করতে হবে। ওকে ফাইন, তো আমরা দেখবো টোটাল আমার কেনা দাম কত পড়ছে। তাহলে আমি টোটাল সিপিটা দেখছি, আমি 250 টাকা কেজি দরের কিনেছি, এখানে 2 ইউনিট অর্থাৎ 2 কেজি, তাহলে 250, তাহলে কত হবে 500 টাকা। আমি 150 টাকা দামের কিনেছি 5 কেজি, তাহলে 5 15 75, 750 টাকা। তাহলে টোটাল আমার কত কেজি, যে 7 কেজি, 7 কেজি দাম পড়লো 7 5 1250 টাকা। এবার আমি এটাকে বিক্রি করব কত টাকা করে, 200 টাকা করে। তাহলে কত কেজি, 7 কেজি। তাহলে এবার আমি লিখলাম সিপি। আচ্ছা, এটা হচ্ছে সিপি। এবার এসপি আমার এই যে 7 কেজি, তাই না, 7 কেজি বিক্রি করব, প্রতি কেজি যদি 200 টাকা হয়, তাহলে 7 দুগুণে কত, 1400 টাকা। আমি কত টাকা প্রফিট করলাম, 150 টাকা প্রফিট করলাম। কত টাকায়, 1250 টাকায়। শতকরা কত হবে, এক কাজ করো, এই শূন্য কাটলাম। আচ্ছা, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 25, তাই তো, 25 দিয়ে কাটলে 4, 4 3 12% প্রফিট হবে। এই যে 12% প্রফিট। আচ্ছা, নেক্সট, কোনো টাকার কিছু কোনো টাকার পরিমাণ, কিছু পরিমাণ টাকার আর কি, হ্যাঁ, কোশ্চেন একটু ভুল আছে, কিছু পরিমাণ টাকার, কোনো টাকার, এটা বাদ দাও, কোনো টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত হবে? আমরা এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে করব বলেছিলাম, যে এখানটায় আমরা লিখব কত গুণ হয়, আর এখানটা আমরা লিখব বছর, তাই তো। এবার এখানে আমরা দেখলাম কত, 2.5 বছর। দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানটায় আমি 2.5 গুণ লিখলাম, 2.5 গুণ হয় 6 বছরে। আর আমরা জানি এখানে কি এটা সেম করতে হয়, তাহলে এখানে বছরটা ওরা বলে দিয়েছে 18, ভালো করে একটু বোঝো 18। এবার এই বেসটাকে তো সেম করতে হয়, তোমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট করেছো আশা করি জানি, এর পাওয়ারে এমন সংখ্যা লিখতে হবে যার ফলে কি এই পাওয়ার দিয়ে আমরা গুণ করলে এটা পাই, তাই না, তাহলে এটা আমরা করে দিলাম। মানে আলটিমেটলি কত, 2.5 এর 3 গুণ। আচ্ছা, 2.5 এর 3 গুণ কত হবে, 2.5, দেখো 2.5টাকে আমরা কিভাবে লিখতে পারি, 5/2, তাই না। এই যে 5/2 এর 3 গুণ, তাহলে এর 3 গুণ কত, তার মানে 3 গুণ মানে এটা, তাহলে কি হবে 5 এর কিউব, দ্যাট মিন কত 125, 2 এর কিউব দ্যাট মিন কত 8। তাহলে আমরা এখান থেকে উত্তর করতে পারি কত, 125/8। এটা কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা শিখিয়েছিলাম যে টাকার পরিমাণ, সরি, কত গুণ হয় কত বছরে, এর যে কনসেপ্টটা যাদের জানা নেই তাদের তো একটু দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট, যদি দুইটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তাহলে তার গতি কি বাড়াতে হবে? দেখো আমরা জানি যদি কিনা তার গতিবেগ হ্রাস করে, তাহলে সময় তো, যদি সময় কমাতে হয় গতিবেগ বাড়াতে হবে।
মনে আছে বাড়ার সাথে কমার একটা সম্পর্কের কথা আমরা বলেছিলাম। আচ্ছা ভাই 20% হ্রাস, 20% বলতে তুমি বলতে পারো যে 1/, কত 20, 5, তাহলে এটা যদি হ্রাস হয় তাহলে কত বাড়াতে হবে? তুমি বলবে স্যার 1/5, সরি 1/4 বাড়াতে হবে, 1/4 বাড়াতে হবে। আর ভাই তুমি তো এটা জানো 1/4 দ্যাট মিনস কত 25%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি ভাই বোঝাতে পেরেছি? এটা কোথায় পাবে কনসেপ্ট? মিশ্রণ চ্যাপ্টারে, অ্যালিগেশন চ্যাপ্টারে এবং পার্সেন্টেজ চ্যাপ্টারে রয়েছে বাড়ার সাথে কমার যে সম্পর্কটা। তাহলে এই বিষয়গুলো একটু জানতে হবে। এবার এই বিষয় না জানলে তো তুমি করতে পারবে না ভাই, সূত্র মুখস্থ করার দিন শেষ। এখন যে কম্পিটিশন মার্কেট রয়েছে না, যদি মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে হয় তাহলে সামথিং ডিফারেন্স কিছু করতে হবে তোমাকে। বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ এবং আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? তাহলে এবার দেখো আমরা দেখবো সে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে। ইন্টারেস্ট 12,000 টাকা যদি সে ধার নেয় সে কত টাকা রিটার্ন দিয়েছে? 15,600। তাহলে সে ইন্টারেস্ট দিয়েছে কত না 3600 টাকা ইন্টারেস্ট সে দিয়েছে। আচ্ছা 3600 টাকা ইন্টারেস্ট দিয়েছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, কত টাকার জন্য? 12,000 টাকার জন্য। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? টাইম বের করতে হবে। আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে কি এসআই ইন্টু 100 বাই হচ্ছে পিআর, তাই তো? ইন্টারেস্ট পেয়েছো তুমি 3600 টাকা ইন্টু 100, কত টাকার জন্য 3600 টাকা? 12,000 টাকার। আর এটা কত পার্সেন্ট? 6%। তাহলে এক কাজ করো, এই 3টে শূন্য, এই দুটো আর এই একটা কেটে দিলাম। 6 দিয়ে কাটলে কত হবে? 60 হবে। আর এখানে কত আছে গো? 12। 60 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5। তাহলে আমরা কিন্তু এটার উত্তর করতে পারি কত? যে 5। তাই তো নাকি? না কিছু একটা, সরি কোথায় গেল? 8টা। তাহলে এখানে আমাদের 5 বছর হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, যদি 4% সরল সুদে নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত হয় 5:2, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে? তার মানে তুমি আসল রেখেছো 5 টাকা, সুদ পেয়েছো 2 টাকা। তাহলে এই যে 2 টাকা পেয়েছো, তাই তো? আমরা এখানে কি বের করবো? টাইম। একই রকম ভাবে টাইম ইকুয়াল টু কি এসআই ইন্টু 100। তো তোমার এসআই কত? সুদ পেয়েছো 2 টাকা ইন্টু তুমি করে দাও 100। তোমার এখানে কত পিটা তো আমি জানি না। এবার কিন্তু কত বছর? 4 বছর, তাই তো? সরি 4%, 4%। এবার এখানে একটা কথা আছে, একটু দেখে নিচ্ছি। ও সরি, এখানে তো আসল টাকাটা চেয়েছে, তবে আসল টাকাটি কত সময়ের জন্য হয়েছিল। সরি, এটা তাহলে কত হবে? এটা 5, আসল তো 5, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এবার দেখো 5 20, 4 5 কত? 20, 20 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5। তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে এখানে উত্তর হবে 10 বছর। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, যদি একটি রাস্তার 10/3 ভাগ, ভালো করে বোঝো কি বলা হয়েছে, 10/3 ভাগ যদি হয় 45 কিলোমিটার, তাহলে আমরা ওই রাস্তার 5/2 ভাগ কত আমরা বের করব। ওকে, একটু ওয়েট করছি। বিষয়টা হচ্ছে 10/3 ভাগ, দেখো 3 ভাগ যদি হয় 45 কিলোমিটার, 1 ভাগ হবে 15 কিলোমিটার, তাহলে টোটাল জার্নিংটা হচ্ছে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট ইকুয়াল টু কত হবে? 10 15 150। তাহলে আমরা টোটালটা বলতে পারি 150 কিলোমিটার। এবার ওরা জানতে চেয়েছে ওই রাস্তাটির 5/2 ভাগ কত। এই 150 তার 5/2 ভাগ কত হবে? 5 দিয়ে কাটলে 30, 30 দুগুণ 60, 5 দিয়ে যেটাকে কাটলে 30, তাহলে কত হবে? 60 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের একটা কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এটা কি করব আমরা? সরল সিম্পলিফিকেশন। এই যে 20 আছে না, 20কে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে? দেখো 4 × 5 20 হয় না? তাহলে 4কে আমরা 2√5 কি লিখতে পারি? দেখো তো, যারা বুঝবে না তাদের একটু ভেঙে দেখিয়ে দেই। 20কে আমরা এইভাবে কি লিখতে পারি? 2 × 2 × 5।
তাহলে এখানে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে কি হয় 2√5, আমি তাই লিখলাম। এবার এখানে একই রকম ভাবে যে 1125 এগুলো প্রত্যেকটা এইভাবে রুট আছে, আমি ঠিক করে দিচ্ছি কেমন, যাতে তোমরা ধরতে পারো। আচ্ছা, এটা কত হবে? এটা হবে 15 ইন্টু 5, তাহলে 15√5। এটা কত হবে? 567। 9 9 81, 1 ইন্টু 7, তাহলে 9√7। আচ্ছা, 500 কে করলে কত হবে? 500, তাই তো? 10 10 কে 100 ইন্টু 5। দেখো, বুঝতে না পারলে বলবে। 245 কে যদি করি 7 7 49 ইন্টু 5। আচ্ছা, 9 কে কি করব? 3 3 কে 9 কে যদি আমরা করি, চলো এটাকে 9, তাই তো? 3 এর 3 ইন্টু 3, তাহলে এটাকে, এটা তো বের করাই আছে, এটাকে আর কিছু করব না, এটা যা আছে তুমি তাই রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এবার একটু ক্যালকুলেশন করে দেখি। এটা তো 5 আছে, এটা 5 আছে, তাহলে 15 আর 2 কত? 17। আমি লিখে দিলাম 17√5 মাইনাস কত? 9√7। একটু ভালো করে বুঝবে। পরেরটা দেখো যে 10 আর 7 কত? 17, তাহলে আমরা লিখ, সরি, 17√5 প্লাস হচ্ছে কত? 9√7। দেখো একটা সূত্র পড়ে গেছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার করলে কত হবে? এই যে 17√5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত? 9√7 তার স্কোয়ার। এবার দেখো এখানে 17 স্কোয়ার করলে কত হয়? 17 স্কোয়ার করলে হবে 200, 17 17 289 ইন্টু 5, আর 9 স্কোয়ার করলে 9 9 81 ইন্টু 7। কারণ √7 এর স্কোয়ার করলে 7 হয়, √5 এর স্কোয়ার করলে 5 হয়। এবার 5 9 45 কত হবে? 5 9 45, 5 1 1445, 7 কে 7, 7 8 56, তাহলে মাইনাস করলে কত হবে? 8 7 8, 878, 878। তো যাই হোক, কিছু টেকনিক্যাল কোশ্চেন থাকে যেটা তোমাকে একটু বেশি ভাবতে হবে, কেমন? পরের কোশ্চেন কি বলা হয়েছে? এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে যদি 2:1 অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ করা হয়, এ শুরু করার কত মাস পরে ব্যবসায় বি যোগ দিয়েছে। আমরা আগে বের করব যে সে কত দিনের জন্য ব্যবসায় খাটিয়েছিল, তারপরে আমরা টোটাল ব্যবসা থেকে মাইনাস করে দেব। তাহলে এইখানটায় আমরা লিখলাম এ, এটা হলো বি। আচ্ছা দেখো, এ কত টাকা দিয়েছে? 2250। আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে এর ক্যাপিটাল লিখলাম, বি এর ক্যাপিটাল কত? 2700। ক্যাপিটাল হয়ে গেল ইন্টু টাইম। টাইম কি আছে? এ একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। কি বলেছে? এবার তারা ব্যবসাটা একই সময় শুরু করেনি, এ শুরু করার কত সময় পর বি শুরু করেছে। তার মানে 1 বছরের ব্যবসা, এর টাকাটা 12 মাস খাটবে, কিন্তু বি এর টাকা কতদিন খেটেছে এটা আগে আমরা বের করি, তাহলে তো আমরা বলতে পারবো সে কত মাস পর জয়েন করেছে। কিন্তু তাদের যে প্রফিট সেটা হচ্ছে 2:1। এবার আমরা ক্যালকুলেশন করি, এই দুটো শূন্য, সরি, একটা শূন্য কাটতে হবে, একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম। এখানে কত আছে? 270। 3 দিয়ে কাটলে 390, 3 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, আর কি করা যায়? 2 দিয়ে কাটলে 45। আচ্ছা, 9 দিয়ে কি কাটবো? আচ্ছা, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 9 দিয়ে কাটলে 5। তাহলে এই যে বি ইকুয়াল টু 5, এটা কি এত মাস ব্যবসায় খাটে, কিন্তু কত মাস পরে জয়েন করেছে? তাহলে বি কত মাস পরে জয়েন করেছে? ব্যবসা তো 12 মাসের, ওর টাকা 5 মাস খেটেছে, তাহলে 7 মাস পর, 7 মাস পরে যুক্ত হয়েছে। আমরা এখান থেকে অপশন এ চুজ করলাম। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে তো সবাই বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে দাও যারা আছো। ধান ও গমের বাজার দরের অনুপাত দেওয়া আছে এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত দেওয়া আছে। তাহলে পরিবারেরটির গম ও ধানের জন্য কত টাকা খরচ। আচ্ছা ভাই, খরচ কি করে বের করি? যে আমি কত কেজি ব্যবহার করছি এবং কত টাকা দামের ব্যবহার করছি। তাহলে আমরা এইভাবে বের করব, এটা হচ্ছে গম, এটা হচ্ছে ধান। আচ্ছা দেখো, গম ও ধান, তাহলে গম কত? বাজার দর হচ্ছে ধরো 2 টাকা, ধানের দাম 3 টাকা। আচ্ছা, গম ব্যবহার করো কত কেজি? গম হচ্ছে 5 কেজি, ধান হচ্ছে 4 কেজি। তবেই তো তুমি টাকা পাবে যে কত টাকা হচ্ছে। দেখো ভাই, 5 দুগুণী 10, আচ্ছা 3 4 12, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে এখানে কত হবে ভাই?
এই যে অপশান ডি হবে। ওকে, দেখো যে 22 মিনিট সময় লেগে গেছে 13টা কোশ্চেন আমাদের সলভ করতে। তো এই কোশ্চেনগুলো তো তোমাদেরকে বোঝাচ্ছি, তাই না? আমি হলে হয়তো আরো একটু স্টেপ জ্যাম করতাম, এত সময় লাগতো না। তাহলে এরকম ফাস্ট করতে হবে। আমি যদি শেখানোটা এত ফাস্ট তোমাদের শেখাতে পারি, তাহলে তোমাদের কত ফাস্ট প্র্যাকটিস করতে হবে আশা করি বুঝতে পেরেছো। দেখো ভাই, পরের কোশ্চেন কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাই তো, ধরো একটু লিখি, এই পিতা পুত্রগুলো অনেক সময় গুলিয়ে যায়, তো তোমরা চাইলে একটু লিখে করতে পারো। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তুমি এক কাজ করো, এটাকে পুত্রকে যদি এক্স ধরো, এটাকে অবশ্যই তোমাকে ধরতে হবে 3x। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 12 বছর প্রত্যেকের সাথে তুমি 12 যোগ করে দাও। যোগ করলে কার বয়স 3 গুণ? পুত্রের বয়স পিতার বয়সের 3 গুণ, কত দ্বিগুণ। তাহলে এই যে পুত্রের বয়স পিতার বয়সের দ্বিগুণ করে দিলাম। এবার একটু ক্যালকুলেশন করি, ওরা চাইছে পুত্রের বর্তমান বয়স কত। এগুলো অপশন টেস্ট করে করা যায় ভাই, আমি অপশন টেস্ট করে করবে, সব থেকে বেস্ট অপশন টেস্ট করে করা। তো আমরা একটু ক্যালকুলেশনটাকে সলভ করি। আচ্ছা দেখো, আমি করছি না, এই ইকুয়েশন থেকে তোমরা এক্স বের করলে তোমাদের আনসার চলে আসবে। আমি চাইছি তোমরা অপশন টেস্ট করো। এই চারটের মধ্যে কিছু একটা অপশন হবে। ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে 12 বছর, ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স 12। আচ্ছা দেখো তো ভাই, পুত্র যদি 12 হয়, পিতা হবে কত? 3 × 12 = 36। এটা তো হতে হবে এই কন্ডিশন। 12 বছর পর, 12 বছর মানে এর সাথে 12 যোগ করো, এর সাথে 12 যোগ করো, অপশন ধরে করবে। তাহলে এটা 24, এটা হচ্ছে 48। দেখো এর দ্বিগুণ হয়ে গেল, এই যে দ্বিগুণ। বাহ, গুড, একবারে মিলে গেছে। এরকম অপশন ধরে করবে, ঠিক আছে? চারটে থাকবে। তার মানে কি, বয়স সংক্রান্ত কোশ্চেনগুলো চাইলে আমরা অপশন ধরে করতে পারি। যদি কেউ অপশন ধরে বুঝতে না পারো, তাহলে সে এক্স ধরে করতেই পারো, কোনো সমস্যা নেই। 15, এ একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে করে। এ প্রথমে 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজ করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতো? তাহলে কি করে করব? দেখো ভাই, আমরা একটা কাজ করি, দেখে নিই। এ হচ্ছে 10 আর বি হচ্ছে 15 দিনে। টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। এ কাজটা করে 10 দিনে, অর্থাৎ এক এক দিনে 3 ইউনিট। বি করে 5 দিনে, 15 দিনে, তাহলে এক এক দিনে 2 ইউনিট। এবার এখানে একটা কথা আছে ভাই, এ 4 দিন কাজ করেছে। এ যদি 4 দিন কাজ করে, তাহলে এ কতটা কাজ করবে ভাই? 3 × 4 = 12 ইউনিট কাজ করলো কে? এ। আচ্ছা, বি কতদিন করেছে দেখো, তারপর 5 দিন কাজ করেছে, তাহলে বি কতটা কাজ করবে? 5 × 2 = 10 ইউনিট। এবার দেখো, দুজনে মিলে কিন্তু কাজ করে ফেলেছে। কত ইউনিট? 22 ইউনিট কাজ কিন্তু কমপ্লিট করে নিল। কে কে? দুজনে মিলে। কিন্তু ওরা চেয়েছে যে অবশিষ্ট কাজটি সি করেছে 8 দিনে। আচ্ছা, সি যে কাজ করেছে, তাহলে 8 দিনে, 8 দিনে সি কত ইউনিট কাজ করেছে? দেখো 8 দিনে 8 ইউনিট না ভাই, টোটাল এখানে দেখো এটা 22, তাহলে 8 ইউনিট বাকি। একটু ভালো করে বোঝো, এটা বাকি। এই বাকি কাজটা কে করবে? সি করে। সি করে কত দিনে? 8 দিনে। 8 দিনে, তাহলে 8 দিনে যদি 8 ইউনিট কাজ করে, তাহলে আমরা বলতে পারি একদিনে সি, একদিনে, একদিনে 1 ইউনিট। তাহলে সি এর কাজ করার ক্ষমতা কত ভাই? এই যে 1 ইউনিট, 1 ইউনিট সি এর কাজ করার ক্ষমতা। এবার দেখো তো ভাই, টোটাল কাজ হচ্ছে কত? 30 ইউনিট। আচ্ছা, এ করে, দেখো এখানে আমরা দেখেছিলাম 3 ইউনিট। আচ্ছা, বি কাজ করে 2 ইউনিট, সি করে 1 ইউনিট, এখানে পেলাম। তিনজনে মিলে কত ইউনিট কাজ করে? 3 2 5 আর 1 6 ইউনিট। কিন্তু টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে তিনজনে মিলে তারা কত দিনে করবে? 6 দিয়ে যদি কাটি, 5 দিনে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন ভাই, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম হয়, তোমরা আরেকবার দেখে নেবে, কেমন? এই কোশ্চেন তো কতবার করিয়েছি তোমাদের। একটি সেনা ছাউনিতে বা সৈন্যাগারে 500 জন সৈন্যের 24 দিনের খাবার আছে। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই খাবারের জোগান কতদিন সম্ভব? দেখো ভাই, আগে তো 24 দিন চলতো, তাহলে এখন লোক সংখ্যা তো বেড়ে গেছে, এখন তো আর 24 দিন চলবে না। আমরা এইভাবে করব যে জন আর দিন থাকলে তো সেটা গুণ হয়। 500 জনের 24 দিন চলে, কিন্তু এখন আরো 300 জন বেড়েছে, তাহলে আগে 500 এখন 300, তাহলে 800 জন। তাহলে এই 800 জন কতদিন খাবে, এটাই বের করতে হবে। এই দুটো শূন্য কাটো, 8 দিয়ে কাটলে 3, 3 5 15, তাহলে এখন তারা 15 দিন খাবে ওই খাবার। ওকে,
পরের কোশ্চেন, তিনটি সংখ্যার গড় হচ্ছে ৮০ যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে ১০ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার ৩ গুণের থেকে ১০ কম হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? এখন বিষয় হচ্ছে এই সংখ্যাগুলো চাইলে কিন্তু তোমরা অপশান ধরে করতে পারো, একটু সময় লাগবে ভাই, তাহলে তো তোমাকে একটু এক্স ধরে করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই। তাহলে ধরো এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এবার দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কি বলেছি, দ্বিগুণের থেকে ১০ বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার। আচ্ছা আমি যদি প্রথম সংখ্যাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, এবার দেখো এই প্রথম যে সংখ্যা, এই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে ১০ বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা বি, তাহলে এই বি, তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 2b + 10, এটা কি a = প্রথম সংখ্যা, এটার প্রথম সংখ্যা। এবার দেখো ভাই এই দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে, তৃতীয় সংখ্যার ৩ গুণ থেকে ১০ কম, তাহলে এই যে বি, আমরা বিটা বের করবো কি তৃতীয় সংখ্যা সি, তৃতীয় সংখ্যার ৩ গুণ থেকে, এই যে ৩ গুণ থেকে ১০ কম, আমরা দ্বিতীয় সংখ্যা ধরলাম। আরে ভাই তৃতীয় সংখ্যা কত সেটাও তো আমরা জানি, কত, এখানে সি আমার দেওয়াই আছে। এবার একটা কাজ করো, তুমি তো জানো কি জানো যে তিনটের গড় হচ্ছে কত ৮০, তাহলে তিনটের মোট কত, মোট বলতে a + b + c = হচ্ছে ৩ × ৮ = ৪০, ৮০ × ৩ = ২৪০, ABC = ২৪০। এবার এখানে a, এই b আর c তিনটে আমরা এবার করি, দেখো তো কত হয়। আচ্ছা a = কত, এ না লিখে এর জায়গায় আমরা বলতে পারি যে 2b + 10, এটা হচ্ছে প্রথম সংখ্যা। আচ্ছা ভাই দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যাটা তো শুধু b, কি বলেছে এখানে একটু দেখি, তৃতীয় সংখ্যাটাকে আমরা সি তো ধরলাম, দাঁড়াও এখানে একটু দেখি, এবং তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তাহলে তৃতীয় সংখ্যা তোমার সি, দেখো তাহলে এটাকে আমরা 2b, আচ্ছা দ্বিতীয় সংখ্যার এখানে তো একটু গন্ডগোল হচ্ছে, আচ্ছা বি 3c, তাই তো, b = 3c মাইনাস যদি 10 হয়, আচ্ছা চলো আমরা দেখি তৃতীয় সংখ্যার, আচ্ছা তৃতীয় সংখ্যাটাকে আমরা সি ধরলাম না, এখান থেকে সি এর ভ্যালুটা, এবিসি ভ্যালুটা এখানে একটু তো প্রবলেম হচ্ছে, লিখে করলে দ্বিগুণের থেকে আই থিঙ্ক সব থেকে বেস্ট হয় যদি আমরা এটাকে ধরে করতাম, তাই মনে হচ্ছে ৩ × ৮ = ৪০, ২৪০, 2b + 10, তারপরটা বি যদি রাখি b + 10, আচ্ছা এখানে অন্য কিছু একটা কি করা যাবে, আচ্ছা বি এর যদি একটা ভ্যালু, না এইভাবে করা, কারণ দেখো এখানে বি এবং সি চলে আসছে, তো এই জন্য একটু প্রবলেম, এই যে হয় এই সিটাকে বি এ কনভার্ট করতে হবে, বা এই বিটাকে সি এ কনভার্ট করতে হবে। আচ্ছা 17টা ডি বলছো, নন্দিতা বলে ফেলো কিভাবে। আচ্ছা আমরা যদি অপশন টেস্ট করি, আচ্ছা চলো আমি আগে বলেছিলাম অপশন টেস্ট, নন্দিতা তুমি বলো কিভাবে করেছো। আচ্ছা দেখো আমি অপশানটা একটু ধরে করি, আচ্ছা আমি যদি ছোট সংখ্যাটি 26 ধরি, তাহলে এবার কি বলা হয়েছে যে তৃতীয় সংখ্যার ৩ গুণের থেকে ১০ কম, তাহলে এর ৩ গুণের থেকে ১০ কম, ৩ × ৬ = ১৮, ৩ × ৮ = ৮, হাতে আছে ১, ৩ × ৬ = ৭, তার মানে এটা হবে 68। আচ্ছা আবার কি বলা হয়েছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, তাহলে ৬৮ দুগুণই কত, ৬৮ 2 ৮ দুগুণে ১৬, ৬ হাতে আছে ১, ৬ দুগুণে ১২ × ১৩, ১৩৬, তাহলে এটা হবে ১৪৬, তাহলে এই তিনটে যোগ করে দেখো ২৪০ হয় কিনা, তাহলে ৮-এ ৬ × ৬ = ১২, ১২ আর ৮-এ ২০, ২০ শূন্য, হাতে আছে ২, ২ ২ ৪, ৪ ৪ ৪ ৪ ৮, ৮ ৬ 14, ৪, হাতে আছে ১, ইয়েস অপশন টেস্ট করে কিন্তু আমরা ফার্স্ট করে ফেললাম। ওকে আচ্ছা আচ্ছা তুমি এটাকে 2 × 3c - 10 কি করলে আমি তো, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার, ও আচ্ছা এটা একবার এটা ধরেছো, ঠিক ঠিক ঠিক, তুমি এদিক থেকে এসছো যে এর দ্বিগুণের সাথে আরো ১০ করেছো, রাইট রাইট, আমি এখানটা একটু ভুল করেছিলাম একটা একটা করে ধরতে গিয়ে, এই সংখ্যাটা আমাদের চেঞ্জ হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে, তার মানে এই যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে এসে গেছে আমাদের লং প্রসেসর, ঠিকই করেছো,
ধরো এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এই যে তার দ্বিগুণ, দ্বিগুণের থেকে কি 10 বেশি, 10 বেশি। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা তুমি পেয়েছো কত, এই যে 3c-10, আর তৃতীয়টা হচ্ছে c ইকুয়াল টু 240। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট c বের করতে পারবে। এক্স্যাক্টলি একদম ঠিক করেছো, যে আমি এই জায়গাটা ধরার মধ্যে একটু মিস্টেক করে ফেলেছিলাম। তবে ভাই অপশন টেস্ট করেও কিন্তু তুমি করতে পারবে। যাই হোক, সবাই বুঝতে পেরেছো ভাই? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হয়েছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 বেশি, যদি হলঘরের ক্ষেত্রফল 84 হয় তাহলে ঘরের প্রস্থ কত? দেখো টোটাল 84, তার মানে প্রস্থ কি করে বের করতে হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো তুমি আগে ডাইরেক্ট দেখো যে কোথায় গুণ করলে 84 হয়। 8 13 84 9, 6 11 66 9, 6 14 66 9, কিন্তু 7 12 84, ও সরি আমার 84 আনতে হবে, 7 12 84। এবার দেখো এটা কিন্তু প্রস্থের থেকে 5 বেশি, দেখো এটা মাইনাস করে দেখো এখানে 5 বেশি হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে অপশন টেস্ট করে করো। তোমরা নর্মালি করতে যেও না, নর্মালি করতে গেলে তোমাকে ধরে করতে হবে, প্রস্থ ধরতে হবে এক্স আর দৈর্ঘ্য ধরতে হবে কত, এক্স প্লাস 5। এবার ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এবারে কিন্তু অঙ্কটা জটিল হয়ে যাবে। ইকুয়াল টু হচ্ছে 84, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x ইকুয়াল টু 84। এবার ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 84 প্লাস হচ্ছে 5x ইকুয়াল টু 0, এখান থেকে অনেক জটিল হয়ে যাবে। সো সব থেকে বেস্ট হচ্ছে ওটি, অর্থাৎ অপশন টেস্ট, ঠিক আছে? পরের কোশ্চেন, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ করে ও দ্বিতীয়টিতে 20% ক্ষতি করে, তাহলে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত? এখানে টাকার কোনো দরকার নেই। প্রথমে আমরা জানি, প্রথমে লাভ বা ক্ষতির ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে করি, প্রথমে সে 20% লাভ, পরে সে 20% ক্ষতি, এই যে প্লাস মাইনাসে প্লাস এ ইন্টু বি, তাই তো? মনে আছে সূত্র? বাই 100, এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে এটা মাইনাস থাকলো কত, মাইনাস 400/100 ইকুয়াল টু -4%, 4% ক্ষতি। তাহলে এই যে 4% ক্ষতি, মাইনাস থাকা মানে হচ্ছে ক্ষতি, তাই তো? কোন সূত্র অ্যাপ্লাই করলাম? এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, সরি এটা প্লাস মাইনাস এই সাইড, এই এদের সাইনের উপর ডিপেন্ড করে এটা প্লাস মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। পরের কোশ্চেন, একটি ডেটল জলের মিশ্রণে 80% ডেটল আছে, এটা ডেটল হবে, ঠিক আছে ভাই? 80, না এটা তো ভুল, জল জল আছে, ওকে। একটা ডেটল জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল হবে? আমরা বলেছিলাম এটা মিশ্রণের কোশ্চেন, যে কি মেশানো হচ্ছে সেটা আগে দেখবে, তাহলে সেটার পরিবর্তন হতে পারে, কিন্তু যেটা মেশানো হচ্ছে না সেটার তো মানে পরিবর্তন হবে না। তাহলে এখানে কতটা ডেটল মেশে, তাহলে আমরা ডেটল ধরে অঙ্কটা করব না, আমরা জল ধরে অঙ্ক করব। তাহলে প্রথমে জল আছে কত, 80%, পরে জল হচ্ছে কত, 75%। জল কিন্তু কমে গেছে, কত পার্সেন্ট কমেছে? জল দেখো 80-তে 5 কমেছে, তাহলে 80-তে 5 কমেছে, দেখো ভালো করে দেখো, 80 থেকে 75 হয়েছে, তাহলে আমরা বলতে পারি 5 কমেছে, কত এর জন্য, তোমার 80-র জন্য। তাহলে কাটলে 1/16 আমরা বলতে পারি, এটা কি, এটা কমেছে। এটা যদি কমে তাহলে কত বাড়বে, 1/15 বাড়াতে হবে। কার রেসপেক্টে 60 লিটারের, তাহলে ইনটু তুমি 60 করে দাও, তাহলে কত হবে, ইকুয়াল টু হবে 4 লিটার। এই কোশ্চেনগুলো দেখবে আমি যখন অধ্যায়ভিত্তিক শিখিয়েছি সেখানে 2-3টে প্রসেসে করে দেওয়া আছে। যারা অ্যালিগেশন চ্যাপ্টারটি দেখোনি তারা কিন্তু দেখে নিতে হবে, নাহলে এটা বুঝতে পারবে না যে কি করলাম আমি, তাই না? পরের কোশ্চেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। এক ব্যক্তি দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তার মানে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করে না, ব্যক্তিকে ধরতে হবে এখানে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয়, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা বের করব গতিবেগ। দেখো এখানে কি বের করতে হচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। আচ্ছা এবার আমরা বের করছি, একটু ভালো করে বুঝতে হবে। তোমার স্পিড কত, 60, স্পিড হচ্ছে 60, কিন্তু এটা সেকেন্ড, এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার। সো এখানে তোমাকে কি করতে হবে, এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 5/18, তাহলে এটা হলো কি আমার স্পিড ইনটু টাইম, টাইম কত, 15 সেকেন্ড। ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে।
3 দিয়ে দিলে 6, 3 দিয়ে দিলে 20। আচ্ছা, তারপরে কি করা যায়? 3 দিয়ে দিলে 2, 3 দিয়ে দিলে 5, 2 দিয়ে দিলে 10, 5 5 25, 10 250। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে বা কত সুদে হারে 10,000 টাকার 2 বছরে কত 12,100 টাকা হবে? আমরা শিখিয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই যে 10,000 এটা এটা হচ্ছে প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে 12100। আমরা একটু ছোট করে নিই আমাদের প্রয়োজনে, তাহলে আমি এটাকে লিখতে পারি 100, এটাকে লিখতে পারি 121। ওকে, এবার কি করব? এখানে 2 বছর বলে দিয়েছে, আমরা রুট করে দিচ্ছি 2, তাহলে এটা হবে 10, এটা হবে 11। 10 থেকে 11 হয়েছে, 1 টাকা ইন্টারেস্ট পেয়েছো, কত টাকায়? 10 টাকায়। তাহলে 1/10, দ্যাট মিন কত? 10%। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 ও 1160, তাহলে ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এই ধরনের কোশ্চেন কিভাবে করতে হয়। যে দুটি সংখ্যা আমরা বের করব, সংখ্যা দুটির গুণফলের অনুপাত আমরা লিখব গুণ ফলের অনুপাত সমান সমান কি? লসাগু বাই গসাগু। গসাগু তাহলে 1760 বাই হচ্ছে 32, কাটলে কত হবে? 30। 1760 তো 5 30 150, 5 55। তাহলে এটা কি? দুইটি সংখ্যার গুণফলের অনুপাত। তাহলে এবার একটা কাজ করো, দুইটা সংখ্যার গুণফলের অনুপাত যদি আমরা একে ব্রেক করি, কি কি হতে পারে? 5 × 11, তাহলে সংখ্যা দুটি 5:11 হবে। এবার এখানে কি আছে দেখো, আমরা গসাগুটা জানি 32, তাহলে সংখ্যা দুটি কি? এর সাথে 32 গুণ করো, এর সাথে 32 গুণ করো, তাহলে 5 32-এ কত? 5 32-এ হচ্ছে 160, আর 32 × 11 352। তাহলে ওরা চেয়েছে ছোট সংখ্যাটি কত? 160। অপশান ডি হবে। বুঝেছো? আচ্ছা, নেক্সট আর কিছু কোশ্চেন আছে, দেখো বলা হয়েছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করে, এতে তিনি 5%, যদি ওই দ্রব্যটি 5% ক্ষতিতে বিক্রি করত, তাহলে তার থেকে 15 টাকারও, কোশ্চেনটার জন্য কেমন হয়ে গেল, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে, ও আচ্ছা, যদি তিনি 5% ক্ষতিতে বিক্রি করতেন তার থেকে 15 টাকা বেশি পেতেন, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো কিভাবে করব। তিনি 5%, ধরো দাম হচ্ছে 100 টাকা, ভালো করে বুঝবে। যদি তিনি 5% লাভ করতেন তাহলে তিনি বিক্রি করতেন 105 টাকা। যদি তিনি 5% ক্ষতিতে বিক্রি করতেন তাহলে বিক্রিটা হচ্ছে 95, তাহলে কিন্তু তিনি 15 টাকা বেশি পেতেন। কেন? যদি এই কমে বিক্রি করতেন, তাহলে এখানে দেখো এই ডিফারেন্সটা কত? 90 110, এই 10 ইউনিটের জন্য যদি হয় 15 টাকা, ওটা চেয়েছে ক্রয় মূল্য কত। আমি তো সিপি ধরেছি 100, তাহলে 100 এর জন্য কত হবে? 10-এর জন্য যদি 15 হয়, 100-এর জন্য কত হবে? 150। আমার এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের উপরে আছে, তাহলে খুঁটিটি কত মিটার? দেখো আমি এই কোশ্চেনগুলোকে এলসিএম করে করতেই পারি, আর একটা সহজভাবে তোমাদের বলে দিই। দেখো হাফ অংশ কি? কাদায়, 1/3 জলে এবং বাকি হচ্ছে 25 মিটার, তাহলে এই যে বাকি হচ্ছে 25 ইকুয়াল টু কত? টোটাল কত? 1। এবার 1 লিখে ক্যালকুলেশন করতে তোমাদের জটিল হতে পারে, তো 1-কে তুমি এক্স ভাবো, তাহলে এটা এই এক্স, এটাকে এক্স ভাবো, দেখো তোমার উত্তর এক্স চলে আসবে। তাহলে কত হবে? এটাকে একটা কাজ করি আমরা, এটা সাইড চেঞ্জ করে যদি দেই, হাফ, সরি 1/3, এগুলো এক্স করে দিলাম, মাইনাস এক্স ইকুয়াল টু 25, -25। তাহলে এবার এক কাজ করো, এক্স তো ঠিক আছে, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, ঠিক আছে। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 2 6-এর মধ্যে 3 বার, 3x, 2x, 1 6-এর মধ্যে 6x ইকুয়াল টু -25। তাহলে কত হবে? -x ইকুয়াল টু 6 25-এ 150, শেষে যে অপশান বি, অর্থাৎ 150 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর।
তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন।